ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায়োমার্টিন প্রশ্নবিচিত্র থেকে মডেল প্রশ্নপত্র 1 এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, ঠাকুমা নাতনিকে গল্প শোনায়। কিসের গল্প শোনায়? উত্তর হবে ঘয়ের দাগে আকালের গল্প শোনায়। পরবর্তী প্রশ্ন 1-এর 2-এর দাগে শুনলাম ইনি হলেন কে? সঠিক উত্তর হবে ইনি হলেন কাজী নজরুল ইসলাম। পরবর্তী প্রশ্ন 1-এর 3-এর দাগে প্রদত্ত কোন বানানটি ভুল? উত্তর হবে ষোড়শ, এই বানানটি ভুল রয়েছে। পরবর্তী প্রশ্ন 1-এর 4-এর দাগে প্রচলিত অর্থের সঙ্গে শব্দের ব্যুৎপত্তিগত অর্থের যখন কোনো মিল থাকে না তখন সেই শব্দকে কি বলে? উত্তর হবে গয়ের দাগে রূঢ় শব্দ বলে। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন রয়েছে 1-এর 5-এর দাগে সঠিক বানানটি লেখো। সঠিক বানানটি হবে এখানে ক্ষয়ের দাগে ধূলিসাৎ, ধয়স্য লয়স্যই দন্ত সকার খণ্ডত। পরবর্তী প্রশ্ন 1-এর 6-এর দাগে প্রদত্ত কোন শব্দটি যোগরূঢ় শব্দের উদাহরণ? সঠিক উত্তর হবে এখানে বাঁশি। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর দাগে নোট বই কী ধরনের লেখাতে ভরা? উত্তর হবে নোট বই কিলবিল সব লেখাতে ভরা। পরবর্তী প্রশ্ন 2-এর দাগে রবীন্দ্রনাথ জনগণ মন গানটির যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখো। উত্তর হবে দি মর্নিং সং অফ ইন্ডিয়া, এই নামকরণটি করেছিলেন। 2-এর 3-এর দাগে প্রশ্ন অসীমার প্রকৃত পরিচয় কি? উত্তর হবে সে বিজ্ঞানী কার্পভের কন্যা এবং তার মা হলেন একজন বাঙালি মেয়ে। এরপরে 2-এর 4-এর দাগে প্রশ্ন রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? উত্তর হবে সন্ধ্যায় শাঁখ বাজিয়ে রাত্রিকে স্বাগত জানানো হয়। 2-এর 5-এর দাগে প্রশ্ন হচ্ছে সরাইখানায় কি কি খাবার পাওয়া যেত? উত্তর হবে স্বর্গের সুরুয়া আর হাতে তৈরি রুটি পাওয়া যেত। পরবর্তী প্রশ্ন 2-এর 6-এর দাগে সং সপ্তাহে কবার পোস্ট অফিসে যায়? উত্তর হবে সং সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়। এরপরে আমরা জেনে নেব 3-এর 1-এর দাগে প্রশ্নটি হচ্ছে পাখিরা বহু দূরত্ব পার হতে পারে, পাখিদের দূরত্ব পার হওয়ার গতি প্রকৃতি লেখো বা গতি প্রকৃতির বর্ণনা দাও। উত্তরটা দেখে নেব। কার দৌড় কদ্দূর প্রবন্ধে বিভিন্ন পাখির দূরত্ব অতিক্রম করে ওড়া প্রসঙ্গে নানা তথ্য আছে। এদের মধ্যে মেরু প্রদেশের টার্নস প্রতি বছর 11,000 মাইল উড়ে যায় ও আবার ফিরে আসে। হক জাতীয় পাখি ঘন্টায় 150 মাইল বেগে উঠতে পারে। আফ্রিকার ইন জাতীয় পাখি ওড়া ছেড়ে ক্রমে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। এরা 110 পাউন্ড দৈহিক ওজন নিয়ে ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। অথবা প্রশ্ন প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, কে কাকে কখন একথা বলেছে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবারের পরীক্ষায় আসার চান্স প্রবল। উত্তরটা দেখে নাও, কে কাকে। প্রশ্নে উদ্ধৃত কথাটি কার্পভের মেয়ে অসীমা পুরন্দর চৌধুরীকে বলেছে। কখন? না পুরন্দর যখন অ্যালয় নামক বলটা লেগ সেভারে ফেলতে গেলেন তখনই এই কথা বলেছিল অসীমা। এরপরে 3-এর 2-এর দাগে প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল, কার লেখা কোন কবিতার অংশ? অংশটি তাৎপর্য লেখো। প্রশ্নে উদ্ধৃত অংশটি কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতার অংশ। তাৎপর্য, সাম্রাজ্যবাদী শাসকদের মতো এই দরিদ্র মানুষেরা হয়তো প্রাসাদ বা অট্টালিকা নির্মাণ করতে পারেনি, কিন্তু তারা মনের দিক থেকে অনেকটাই স্বচ্ছ এবং উদার। তারা মানুষের জন্য কিছু হলেও ভালো কাজ করেছে, তাই তারা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। অথবা প্রশ্ন চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা আমরা জেনে নেব। কবি সুকান্ত ভট্টাচার্য চিরদিনের কবিতায় চিরসবুজ গ্রাম্য প্রকৃতির দৃশ্য ফুটিয়ে তুলেছেন। এই গ্রামগুলি বৃষ্টি মুখরিত, এখানে হাঁটার নির্দিষ্ট কোনো পথ নেই,
যেখান দিয়ে হাঁটা সম্ভব সেটাই পথ। বাঁশঝাড়, জোড়াদিঘি, তালের সারি গ্রামগুলিকে অলঙ্কারের মতো সাজিয়ে রাখে। এখানে মজা নদী বর্ষার জলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। গ্রামগুলি যেন সবুজ ঘাগরা পরে সেজে থাকে সব সময়। বুড়ো বটতলা যেন মানুষকে ডাকে তার ছত্র ছায়ায়। বাংলার এই গ্রামগুলির সকাল ঘোষিত হয় পাখির গানে। চাষির কানে ভেসে আসে বিচিত্র সুর। কৃষকবধূ ঘোমটা খুলে দেখে নেয় সবুজ ফসলের ধুম। তারা অবাক হয়ে নতুন ফসলের সুবর্ণ যুগের স্বপ্ন দেখে। এরপরে আমরা চলে যাব পরবর্তী তিনের দাগে প্রশ্নতে। ছি কাঁদে না, আজ যে আমার জন্মদিন। বক্তা কে, কাকে কথা বলেছে? বক্তা নিজের জন্মদিনের ভোজে কি কি খাওয়ার আয়োজন করেছিল? বক্তার চেহারার বর্ণনা দাও। উত্তর, বক্তা হোটেলওয়ালা সোনাটিয়াকে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছিল। এরপরে দ্বিতীয় প্রশ্নের উত্তর, বক্তা হোটেলওয়ালা নিজের জন্মদিনের ভোজের জন্য ভুনি খিচুড়ি, হরিণের মাংস, কোরমা আর পায়েস প্রভৃতি খাবারের আয়োজন করেছিল। তিনে দাগে প্রশ্নের উত্তর, হোটেলওয়ালার মুখ ভরা ছিল ঝুলো গোঁফ আর থুতনি ছাই রঙের দাড়িতে ঢাকা ছিল। তাকে দেখে সোনা ও টিয়া হাসি পেত। তাকে দেখে সোনা ও টিয়ার হাসি পেত। অথবা প্রশ্ন, সোনাটিয়ার গেছো ঘোরের বর্ণনা দাও। শোয়ার সময় মাকুকে নিয়ে তারা কি করেছিল? প্রথম প্রশ্ন উত্তর, সোনাটিয়ার যে গেছো ঘরে উঠেছিল সেই গাছের গায়ে সিঁড়ির মতো খাঁজ কাটা 8-10টি ধাপ উঠলেই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে সুন্দর সুন্দর ঘর তৈরি করা হয়েছিল। বাতাস দিলেই বাতাসের তালে তালে সেই ঘরও দুলতে থাকে। সেই ঘরে শুকনো পাতার উপর নীল চাদর বিছানো ছিল। করণীয় কি? শোয়ার সময় মাকু যদি পালিয়ে যায় সেই ভয়ে মাকুর জামার সাথে সোনা তার জামা সেফটি পিন দিয়ে আটকিয়ে নিয়েছিল। এরপরে আমরা চলে যাব 4 দাগে প্রশ্নে। 4 দাগে প্রবন্ধ রচনা করো যে কোনো একটি। আমি তোমাদের সুবিধার্থে 4 দাগে প্রবন্ধটি প্রস্তুত করে দিয়েছি। তো চলে একটু দেখে নেওয়া যাক প্রবন্ধটার মধ্যে কি রয়েছে। একটি কোটেশন তোমরা দিতে পারো। রইব নাকো বদ্ধ খাঁচায়, দেখব এবার ভুবন ঘুরে। কাজী নজরুল ইসলাম। ভূমিকা, অজানাকে জানার, অচেনাকে চেনার, অদেখাকে দেখার এবং অপরিচিতের সাথে পরিচিত হওয়ার উৎকৃষ্ট মাধ্যম হলো দেশভ্রমণ। আদিমকাল থেকে মানুষের রক্তে মিশে আছে, তাই ভ্রমণের নেশা। দেশ ভ্রমণ মানুষের একঘেয়েমি অবসাদ দূর করে, বিশুদ্ধ আনন্দ দান করে, শিক্ষাকে সুসম্পূর্ণ করে তোলে। দেশ ভ্রমণের অতীত ও বর্তমান। পূর্বে দেশ ভ্রমণ ছিল অতি কষ্টের। পায়ে হেঁটে, গরুর গাড়িতে, ভেলা বা নৌকা করে মাসের পর মাস পথ চলতে হতো। এভাবেই অতীতকালে দেশ দেশান্তর থেকে বহু কষ্টে ভারতে আসেন ফাহিয়েন, ইউয়েনসাং, মেগাস্থিনিস, ইবন বতুতা প্রমুখেরা। কিন্তু বর্তমানে নানা ধরনের যানবাহন আবিষ্কৃত হওয়ায় মানুষ সহজেই যে কোনো সময় যে কোনো দেশে নিজের খুশি মতো পাড়ি দিচ্ছে। পরের পয়েন্ট, শিক্ষার অঙ্গ ভ্রমণ। শিক্ষার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ভ্রমণ। আমরা স্কুল কলেজে পুঁথিগত বিদ্যা আয়ত্ত করি, কিন্তু সে শিক্ষাকে সম্পূর্ণ বলা যায় না। পুঁথিগত বিদ্যা পূর্ণ ও সার্থক রূপ পায় দেশভ্রমণের মাধ্যমে। সেকালের অসুবিধা সত্ত্বেও দেশ ভ্রমণ। অর্থ লাভে, যশ লাভে, খ্যাতি লাভে, রাজ্য লাভে, ধর্মপ্রচারে সেকালের মানুষ এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমিয়েছে। বিশ্বব্যাপী শান্তি ও মৈত্রীর বার্তা প্রচার করেছে। সেদিন চিরাচরিত পথঘাট ছিল না, যানবাহন তো ছিলই না, পদে পদে বাধা, বিপদের আশঙ্কা। তবু জল, স্থল, অন্তরিক্ষে মানুষ আধিপত্য কায়েম করেছে, উড়িয়েছে তার বিজয় পতাকা। একালে দেশভ্রমণে নানা সুযোগ সুবিধা। মানুষ তার বিজয় পতাকা উড়িয়েই চুপ থাকেনি বা ক্ষান্ত হয়নি। দুর্গম দুস্তরকে তারা পদানত করেছে। আধুনিক সভ্যতার কৃপায় বা দয়ায় নানাবিধ আবিষ্কারের কল্যাণে যাত্রাপথ হয়েছে নিরাপদ। সুপরিকল্পিত পর্যটন ক্ষেত্রগুলিতে গড়ে উঠেছে বিলাসবহুল হোটেল, রিসর্ট। দেশভ্রমণের উপকারিতা, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দিতে হবে।
বইয়ের পাতা থেকে লাভ করা জ্ঞান দেশভ্রমণের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়। ভ্রমণের মাধ্যমে বিশেষ অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, ইতিহাসের উপাদান, মানুষের বৃহত্তর জীবনের সঙ্গে প্রত্যক্ষ পরিচয়ের সুযোগ মেলে। এর মাধ্যমে হৃদয় প্রসারিত হয়, ভাব বিনিময়ের ফলে দূরের মানুষও আপন হয়, অন্তরের ভালোবাসায় সম্প্রীতি সৌহার্দ্য বৃদ্ধি পায়, মনের সংকীর্ণতা ঘুচে যায়, সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, একঘেয়ে জীবনে বৈচিত্র্য আসে। শিক্ষা ও সংস্কৃতির আদান প্রদান, এই পয়েন্টে কি লিখবে? বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে পর্যটনকারীদের আগমনে শিক্ষা ও সংস্কৃতির যেমন আদান প্রদান ঘটছে, তেমনি স্নেহ মৈত্রীর বন্ধনও অনেকটা সুদৃঢ় হচ্ছে। উপসংহার: দেশ ভ্রমণ এখন সব দিক থেকেই সুবিধাজনক হওয়ায় প্রতিটি দেশের মানুষের ভ্রমণের জনপ্রিয়তা বেড়ে চলেছে। ভ্রমণের মাধ্যমে মানুষের মন গতানুগতিক জীবন প্রবাহের ফাঁকে ফাঁকে নিত্য নতুন হওয়ার স্বাদ লাগিয়ে নিচ্ছে বা নেয়। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।